কম্পিউটার সায়েন্স নামটা শুনলেই কেমন যেন জটিল কোডিং, কঠিন সব অঙ্ক এসবের কথা মাথায় আসে, তাই না? কিন্তু বিশ্বাস করুন, এর পেছনের আসল আইডিয়াগুলো কিন্তু অবাক করার মতো সহজ। তো চলুন, আজ আমরা ঠিক সেই কাজটাই করব। একদম গোড়া থেকে শুরু করে এই জাদুর পেছনের বিজ্ঞানটাকে একটু সহজ করে বুঝে ফেলি। সত্যি বলতে কি, কম্পিউটারকে বাইরে থেকে দেখলে তো এমনই মনে হতে পারে, একটা ধাতব বাক্স, আর তার ভেতরে যেন কী সব কাণ্ড ঘটে চলেছে। এই মজার কথাটা দিয়েই আমাদের আলোচনাটা শুরু করা যাক, কারণ আমরা ঠিক এই কাণ্ড বা জাদুর পেছনের বিজ্ঞানটাকেই বুঝতে এসেছি। আমাদের আজকের এই যাত্রাটা হবে অনেকটা একটা বিল্ডিং বানানোর মতো। আমরা শুরু করব একেবারে ভিত্তি থেকে, মানে কিভাবে সাধারণ বালি থেকে কম্পিউটারের মস্তিষ্ক তৈরি হয়। তারপর একটার উপর একটা স্তর যোগ করে আমরা সফটওয়্যার, ডেটা এবং একদম শেষে পুরো ইন্টারনেট পর্যন্ত যাব। প্রত্যেকটা ধাপ পরের ধাপের জন্য পথ তৈরি করবে। তাহলে প্রথম পর্ব, বালি থেকে যুক্তি। কথাটা শুনতে অবাক লাগলেও সত্যি, আজকের এই ডিজিটাল যুগের শুরুটা কিন্তু হয়েছিল সাধারণ বালি দিয়ে। চলুন দেখি কিভাবে সেই বালি থেকে কম্পিউটারের সবচাইতে মৌলিক উপাদানটা তৈরি হলো, যা ছাড়া আজকের কোনো কিছুই সম্ভব হতো না। এই জিনিসটার নাম হলো ট্রানজিস্টর। সোজা কথায় বলতে গেলে এটা একটা ছোট্ট সাইজের সুইচ। ভাবা যায় একটা আধুনিক প্রসেসরের মধ্যে এরকম কয়েকশো কোটি সুইচ বসানো থাকে, আর এর কাজটা কি খুবই সাধারণ, বিদ্যুৎ পেলে অন, না পেলে অফ। কিন্তু এই সাধারণ অন আর অফ এটাই কিন্তু পুরো ডিজিটাল দুনিয়ার মূল ভিত্তি। অন মানে হলো ১ আর অফ মানে ০। কম্পিউটারের পুরো জগৎটাই কিন্তু এই দুটো সংখ্যা দিয়ে গড়া। আর এই যে প্রত্যেকটা সুইচের অবস্থা, অন অথবা অফ, ১ অথবা ০, একেই আমরা বলি বিট। এটা হলো ডেটার সবচেয়ে ক্ষুদ্রতম একক। তবে হ্যাঁ, একটা একা বিট দিয়ে তেমন কিছুই করা যায় না। আসল খেলাটা শুরু হয় যখন আমরা অনেকগুলোকে একসাথে করি। যখন আমরা ঠিক ৮টা বিটকে একটা দলে রাখি, তখন সেটাকে বলা হয় একটা বাইট। এই ৮টা বিটের দল দিয়ে, জানেন তো, আমরা ২৫৬টা আলাদা আলাদা কম্বিনেশন তৈরি করতে পারি। আর ঠিক এখান থেকেই অর্থপূর্ণ তথ্য, যেমন অক্ষর বা সংখ্যা, সেভ করা শুরু হয়। কিন্তু কম্পিউটার শুধু 0 আর 1 দিয়ে আমাদের চেনা সংখ্যাগুলো বোঝে কি করে? এখানেই আসে বাইনারি সিস্টেম। দেখুন, এখানে যেমন দেখানো হয়েছে, প্রত্যেকটা বিটের জায়গার একটা নির্দিষ্ট মান আছে। ডান থেকে বামে গেলে মানটা দ্বিগুণ হতে থাকে, ১, ২, ৪, ৮ এভাবে। যেখানে 1 আছে আমরা শুধু সেই মানগুলো নিই, আর যেখানে 0 আছে সেগুলোকে বাদ দিই। তারপর সব যোগ করলেই ব্যাস আমাদের চেনার সংখ্যাটা পেয়ে যাই। সহজ, তাই না? এখন আসল মজাটা শুরু হচ্ছে। এই যে কোটি কোটি ট্রানজিস্টর, এগুলোকে নির্দিষ্ট প্যাটার্নে সাজিয়ে তৈরি হয় লজিক গেট। এই গেটগুলো খুব সাধারণ কিছু সিদ্ধান্ত নিতে পারে, যেমন যদি ইনপুট এ এবং ইনপুট বি দুটোই অন থাকে, তাহলেই আউটপুট অন হবে। এই ধরনের অ্যান্ড, অর, নট যুক্তির উপর ভর করেই কিন্তু কম্পিউটার তার সমস্ত গণনা আর জটিল সব সিদ্ধান্ত নিতে পারে। বলা যেতে পারে এখান থেকেই যান্ত্রিক বুদ্ধিমত্তার শুরু। বেশ, আমাদের ভৌত ভিত্তিটা তো তৈরি হয়ে গেল, কিন্তু যে যন্ত্রটা শুধু ০ আর ১ বোঝে, তাকে দিয়ে আমরা নিজেদের কাজগুলো করাবো কি করে? এখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভূমিকা। এটা অনেকটা মানুষ আর মেশিনের মধ্যে একটা সেতুর মতো কাজ করে। আমরা যে ভাষায় কোড লিখি, ধরুন পাইথন বা সি, সেটা তো কম্পিউটার সরাসরি বোঝে না, তাই সেটাকে মেশিনের ভাষায় অনুবাদ করতে হয়। এর জন্য মূলত দুটো উপায় আছে। একটা হলো ইন্টারপ্রেটার, যা কোডের একটা লাইন পড়ে আর সাথে সাথে সেটাকে অনুবাদ করে চালায়। আরেকটা হলো কম্পাইলার, যা কিনা পুরো প্রোগ্রামটা একবারে পড়ে অনুবাদ করে একটা ফাইল তৈরি করে, তারপর সেটাকে চালায়। প্রোগ্রামিং করার সময় আমাদের নানা রকম তথ্য নিয়ে কাজ করতে হয়। এই তথ্যগুলোকে আলাদা করে চেনার জন্যই ডেটা টাইপ ব্যবহার করা হয়। যেমন পূর্ণ সংখ্যার জন্য আছে ইন্টিজার, দশমিক সংখ্যার জন্য ফ্লোট, কোনো লেখা বা টেক্সটের জন্য আছে স্ট্রিং, আর হ্যাঁ বা না এই ধরনের সিদ্ধান্তের জন্য আছে বুলিয়ান। এগুলোকে বলা যায় প্রোগ্রামিংয়ের একেবারে মৌলিক উপকরণ। তো আমাদের কাছে এখন তথ্য জমা রাখার উপায় আছে, কিন্তু শুধু তথ্য থাকলেই তো হবে না, তাই না? ভাবুন তো, একটা লাইব্রেরিতে যদি সব বই এলোমেলোভাবে ফেলে রাখা হয়, তাহলে কি দরকারের সময় কোনো বই খুঁজে পাওয়া সম্ভব? না। কম্পিউটারের বেলাতেও ঠিক তাই। এখন আমরা দেখব এই তথ্যগুলোকে কিভাবে সুন্দর করে সাজিয়ে রাখা যায়। এই সাজানোর পদ্ধতিকেই বলে ডেটা স্ট্রাকচার।
কোনো তালিকা বা লিস্ট সেভ করার জন্য দুটো খুব জনপ্রিয় উপায় হল অ্যারে আর লিঙ্কড লিস্ট। অ্যারে খুব দ্রুত কাজ করে, কারণ সব তথ্য মেমোরিতে একটার পর একটা সাজানো থাকে, তবে এর সাইজটা নির্দিষ্ট। অন্যদিকে লিঙ্কড লিস্ট অনেক ফ্লেক্সিবল, এর সাইজ ইচ্ছামতো বাড়ানো কমানো যায়, কিন্তু অসুবিধা হল মাঝখানের কোনো আইটেম খুঁজতে গেলে একটু বেশি সময় লেগে যায়। তাই কোন কাজের জন্য কোনটা ব্যবহার করা হবে সেই সিদ্ধান্তটা খুব গুরুত্বপূর্ণ। এই স্লাইডের উদাহরণটা কিন্তু দারুণ। প্যানকেকের কথা ভাবলে স্ট্যাক নামের ডেটা স্ট্রাকচারটা খুব সহজে বোঝা যায়। এখানে নিয়মটা একদম সহজ, লাস্ট ইন ফার্স্ট আউট, মানে যে আইটেমটা সবার শেষে রাখা হবে সেটাকেই সবার আগে বের করতে হবে। ঠিক যেমন আমরা একগাদা প্যানকেকের স্তূপ থেকে সবার উপরেরটাই আগে তুলে নিই। আরও কিছু অনেক শক্তিশালী ডেটা স্ট্রাকচার আছে, যেমন হ্যাশম্যাপ, যা দিয়ে বিদ্যুৎ গতিতে তথ্য খুঁজে বের করা যায়, গ্রাফ, যা গুগল ম্যাপসের মতো নেটওয়ার্ক বানাতে কাজে লাগে, আর আছে ট্রি, যা আমাদের কম্পিউটারের ফাইল সিস্টেমের মতো করে তথ্যকে বিভিন্ন স্তরে সাজিয়ে রাখে। আচ্ছা, ডেটা তো গোছানো হলো, এবার সেই ডেটা ব্যবহার করে কোনো একটা সমস্যার সমাধান করতে হবে। আর এর জন্য কম্পিউটার যে ধাপে ধাপে নির্দেশগুলো মেনে চলে তাকেই বলা হয় অ্যালগরিদম। আরও সহজ করে বললে এটা হলো কম্পিউটারের জন্য একটা রান্নার রেসিপির মতো। কিন্তু সব রেসিপি কি একরকম হয়? একদমই না। ধরুন, একটা কেক বানানোর রেসিপি ফলো করলে কাজটা হয় ৩০ মিনিটে, আর একটা ফলো করলে লাগে ৩ ঘন্টা। অ্যালগোরিদমের গল্পটাও ঠিক একই রকম। এখানেই আসে বেগ ও নোটেশনের ধারণা। এটা আসলে একটা স্কেলের মতো, যা দিয়ে মাপা হয় একটা অ্যালগোরিদম কতটা এফিশিয়েন্ট। মানে এটা আমাদের একটা আইডিয়া দেয় যে যখন ডেটার পরিমাণ অনেক বেড়ে যাবে, ধরুন ১০ জন ইউজার থেকে ১০ লাখে পৌঁছাবে, তখন আমাদের অ্যালগোরিদমটা কতটা স্লো হয়ে যেতে পারে। এটা অনেকটা পারফরম্যান্সের ভবিষ্যৎবাণী করার মতো। পার্থক্যটা এই চার্টে একদম পরিষ্কার। বাম দিকে দেখুন, ওএন অ্যালগরিদমে ইনপুট বাড়ার সাথে সাথে সময়টাও মোটামুটি সমানুপাতিকভাবে বাড়ছে। কিন্তু ডান দিকের অদক্ষ অ্যালগরিদমটা দেখুন, ইনপুট সামান্য বাড়তেই সময়টা যেন বিস্ফোরিত হচ্ছে। একটা বড় সিস্টেমের জন্য ভুল অ্যালগরিদম বেছে নেওয়ার ফল যে কতটা মারাত্মক হতে পারে, এটা তার একটা দারুণ ভিজুয়াল প্রমাণ। এতক্ষণ আমরা যা যা শিখলাম, ট্রানজিস্টর থেকে অ্যালগরিদম পর্যন্ত, এখন সেগুলোকে একসাথে করে দেখব কিভাবে কম্পিউটারগুলো একে অপরের সাথে কানেক্টেড হয়ে ইন্টারনেট তৈরি করে আর বিশাল পরিমাণ ডেটা ম্যানেজ করে। বিশাল পরিমাণ তথ্য গুছিয়ে রাখার জন্য রিলেশনাল ডেটাবেস ব্যবহার করা হয়। এখানে তথ্যগুলোকে টেবিলের মধ্যে সাজিয়ে রাখা হয়। যেমন এখানে দেখুন, বইয়ের জন্য একটা টেবিল আর লেখকের জন্য আরেকটা টেবিল। দুটো আলাদা, কিন্তু অথর আইডি দিয়ে তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করা হয়েছে। কিন্তু এই আলাদা আলাদা টেবিল থেকে যদি আমাদের বইয়ের নামের সাথে লেখকের নামটা একসাথে দেখতে হয়, তাহলে এখানেই কাজে আসে এসকিউএল জয়েন। এটা একটা শক্তিশালী কমান্ড, যা ওই দুটো টেবিলের সম্পর্কটা ব্যবহার করে তথ্যগুলোকে একসাথে জুড়ে দেয় আর আমাদের ঠিক এই রকম একটা সুন্দর গোছানো তালিকা দেখায়। তবে এই এসকিউএল কোয়েরি যদি ঠিকভাবে লেখা না হয়, তাহলে কিন্তু মারাত্মক বিপদ হতে পারে। এই স্লাইডে দেখুন, একজন হ্যাকার ইনপুট দেওয়ার জায়গায় একটা বিশেষ কোড লিখে পুরো সিস্টেমের নিরাপত্তা ভেঙে দিতে পারে। একেই বলে এসকিউএল ইনজেকশন অ্যাটাক, আর এটা ডেটাবেসের জন্য একটা বিশাল বড় হুমকি। তাহলে দেখুন কিভাবে একটা সাধারণ অন অফ সুইচ থেকে শুরু করে আজকের এই বিশাল গ্লোবাল নেটওয়ার্ক তৈরি হলো। প্রত্যেকটা ধাপে আমরা জটিলতাকে আড়াল করে তার উপর একটা নতুন সহজ স্তর তৈরি করেছি। এখন প্রশ্ন হলো, এর পরের স্তরটা কি হতে চলেছে? ভাবনার বিষয়, তাই না?